আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ফুয়েল ইস্যুটা নিয়ে কথা বলবো। সো প্রথমত হচ্ছে যে এই ভিডিওতে আপনারা মেইনলি আপনার গাড়ির জন্য কি ফুয়েল অ্যাকচুয়ালি দরকার, তারপরে ভালো ফুয়েল কোথায় পাবেন, অ্যান্ড যদি ভালো ফুয়েল নাই পাওয়া যায় তাহলে সেইটার অল্টারনেটিভ কি, এই সবগুলো জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা। সো প্রথমে আমরা আসি যে আপনার গাড়ির জন্য অ্যাকচুয়ালি কি ফুয়েল রেকমেন্ডেড। সেটা ম্যাক্সিমাম গাড়ির হচ্ছে আপনার যেখানে ফুয়েল ট্যাঙ্কির যেই ঢাকনাটা থাকে সেটা খুললেই আপনারা দেখতে পারবেন যে আপনার গাড়ির জন্য অ্যাকচুয়ালি কত অকটেন রেটেড ফুয়েল দরকার হয়। আচ্ছা, সো বাংলাদেশে আইন অনুযায়ী কিন্তু সব ইম্পোর্টারদেরকেই হচ্ছে 91 অকটেন রেটেড ফুয়েল আনার কথা বলে, কিন্তু আসলে বাংলাদেশে যেটা দেখা যায় যে 91 অকটেন ফুয়েলের সাথে আপনার ইথানল বা অনেক কিছু মিক্স করে এটা রেটিংটা কমায় দেয়। হ্যাঁ, তো দেখা যায় যে এই জিনিসগুলোর কারণেই কিন্তু অনেক মানুষের আমাদের যে ভোগান্তিটা বাংলাদেশে, যে ভালো ফুয়েল কোথাও আমরা পাই না, বিকজ এইটার সাথে আপনার ওয়াটার কনডেনসেশন হয়, তারপরে আরও অনেক জিনিস মিলে টিলে দেন হচ্ছে ফুয়েলের কন্ডিশন আরও খারাপ হয়ে যায়। সো আমি দেখাই যে এই গাড়ির জন্য অ্যাকচুয়ালি রেকমেন্ডেড অকটেন রেটিং কত। হ্যাঁ, সো আমরা যদি পিছিয়ে আসি এখানে দেখতে পারবেন যে মিনিমাম 91 অকটেন লেখা, রাইট। E10 বা E20 মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম 10 বা 20% ইথানল আর কি নিতে পারবে, অ্যান্ড হচ্ছে আনলেডেড ফুয়েল অনলি, ম্যাক্সিমাম জায়গায় আনলেডেড ফুয়েলই দেওয়া হয়, সো এটা নিয়ে কোনো ইস্যু নাই। সো এখন এই গাড়ির জন্য যেমন মেনশন করা হয়েছে যে মিনিমাম হচ্ছে 91 রেটেড আপনার অকটেন রেটেড হচ্ছে করা লাগবে, ফুয়েল ইউজ করা লাগবে। এখন আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই, আমরা বাংলাদেশে যেটাকে অকটেন আর পেট্রোল নামে চিনি, এইটা কিন্তু অ্যাকচুয়ালি এটার নামটা কিন্তু গ্যাসোলিন বা পেট্রোল। হ্যাঁ, যে ফুয়েলটা আমরা ইউজ করতেছি গাড়িতে, অকটেনটা হচ্ছে অকটেনের একটা রেটিং সিস্টেম। অকটেন রেটিংটা যত হাই তার মানে আপনার ওই ফুয়েলটা অত ভালো, ওইটার কম্প্রেসাবিলিটি অত ভালো, ওইটার ডেটোনেশন হওয়ার চান্সটা অত কম। হ্যাঁ, এখন ধরেন আমার গাড়িতে লেখা 91 RON এর ফুয়েল ঢালতে হবে, রাইট। মিনিমাম লেখা, কিন্তু রেকমেন্ডেড না। এখানে দুটো ডিফারেন্স আছে। আপনার যদি মিনিমাম থাকে তার মানে আপনার ওইটা মেনটেন করতেই হবে, আর যদি রেকমেন্ডেড থাকে তার মানে আপনি ওইটা ইউজ করলেও চলে, না করলেও চলে। হ্যাঁ, এখন হচ্ছে আমি কিছু দিয়ে দিব ছবি, যেখানে হচ্ছে আপনার দেখবেন বিদেশে যারা গেছেন তারা দেখবেন যে আপনার ফুয়েল স্টেশনে কিন্তু 3 রকমের গ্যাসোলিন পাওয়া যায় বা 3 রকমের পেট্রোল পাওয়া যায়। সেখানে লেখা থাকে যে 89, 91, 93 রেটেডের অকটেন মানে RON রেটেডের আপনার ফুয়েল পাবেন। সো এখন ধরেন একটা মার্সিডিজের কথা যদি বলি, সেখানে লেখা থাকতে পারে যে মিনিমাম 93, তার মানে হচ্ছে মিনিমাম আপনার অত ভালো ফুয়েলটাই ইউজ করা লাগবে 93, নাইলে ডেটোনেশন হবে, নকিং হবে, আপনার ইঞ্জিনের ক্ষতি হবে, প্রপার পাওয়ার পাবেন না, সব কিছু। সো একটা বেসিক ধারণা দিলাম যে আপনার গাড়ির জন্য কোন বা কত রেটিংয়ের অকটেন দরকার হয়। হ্যাঁ, এখন ধরেন আমার গাড়িতে লেখা আছে 91 রেটের অকটেন। এখন আমি যেখান থেকে ফুয়েল নিচ্ছি সেখানে আমি পাচ্ছি 89, কথার কথা। বাংলাদেশে এর থেকেও মনে হয় কমে আসলে ফুয়েলের অবস্থা থাকে। সো ধরলাম যে 89-এর পাচ্ছি। এখন যদি আমার গাড়িতে আমি নিজে কোনো সাবস্ট্যান্সিয়াল ডিফারেন্স নোটিস করি যে নক করতেছে বা গাড়ির পাওয়ার পাচ্ছে না বা ফুয়েল এফিসিয়েন্সি কম, তাইলে আমি অকটেন বুস্টার ইউজ করব। যে অকটেন বুস্টারের কাজ হচ্ছে এই যে রেটিংটা, এইটা রেটিংটা যেন বাড়ায় দেয়। এখন আপনার অকটেন বুস্টারের প্রত্যেকটা অকটেন বুস্টারের সাথেই কিন্তু আপনার কিছু ইনস্ট্রাকশনস থাকে, যেমন লিকুইমল, এটা বাংলাদেশ অনেক ফেমাস। ওখানে দেখবেন যে কত লিটার ফুয়েল ট্যাঙ্কের সাথে কতটুক ঢালা লাগে, এরকম একটা লেখা থাকে, ইনস্ট্রাকশন লেখা থাকে। অবশ্যই ওই ইনস্ট্রাকশনটা ফলো করবেন। ওর থেকে যদি বেশি মিক্স করেন তার মানে এই না যে অকটেন রেটিং আরও বেড়ে যাবে, ওইটা আরও উল্টা সমস্যা ক্রিয়েট করতে পারে, রাইট। আচ্ছা, এখন এই গাড়ি যদি বলি হন্ডা BR-V, এটাতে কোনো ডিরেক্ট ইনজেকশন নাই, এটাতে কোনো টার্বোচার্জ নাই। সো এইখানে 91 মিনিমাম লেখার পরেও আমাদের এই গাড়িতে কিন্তু কোনো ইস্যুই ফেস করতে হয় না রিগার্ডিং যে খারাপ ফুয়েল পড়ছে, গাড়ি পাওয়ার পাচ্ছে না, গাড়ি নক করতেছে, এরকম কোনো ইস্যুই ফেস করা লাগে না এখন পর্যন্ত। হ্যাঁ, অ্যান্ড গাড়ি কিন্তু ব্র্যান্ড নিউ থেকে কেনার পর ইটস অ্যাট অলমোস্ট 30,000 কিলোমিটার চলছে। সো ডিপেন্ড করে কোন গাড়ির কীরকম ইউজ করা। সো লেটস অ্যাজিউম যে এই গাড়ির যদি আমার ডিরেক্ট ইনজেক্টেড থাকতো, যেটাকে GDI নামে বলে, অথবা হচ্ছে যদি আপনার টার্বোচার্জ থাকতো, অথবা দুইটা যদি একসাথে থাকতো, তখন আপনার নক হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। বিকজ টার্বোচার্জ যেটা করে আপনার বাতাসকে আরও প্রেশারাইজ করে কম্বাস্টন সিলিন্ডারের মধ্যে আরও প্রেশারাইজ করে দেন হচ্ছে আপনার কম্বাস্টনটা হয়, যে কারণে দেখা যায় যে আরও বেটার পাওয়ার পাওয়া যায় সব ইঞ্জিন। যেমন হন্ডা সিভিক, হন্ডা CR-V 190 হর্স পাওয়ারের গাড়ি, ওগুলো, রাইট।
বাট সেই গাড়িগুলো কিন্তু অনেক ফুয়েল সেন্সিটিভ হয়। যারাই হন্ডা ইউজার্স আছেন বাংলাদেশে, যেমন যারা সিআরভি বা সিভিক অথবা অ্যাকর্ড, যেগুলোই 1.5 লিটার টার্বোচার্জ ইঞ্জিন ইউজ করতেছে, তারা কিন্তু এই জিনিসটা ফেস করেছেন ম্যাক্সিমাম মানুষই। সেটা হচ্ছে ধরেন ঢাকার ভিতরে অথবা ঢাকার বাহিরে যখন আপনি ফুয়েল নিচ্ছেন, কোনো একটা খারাপ জায়গার ফুয়েল পড়েছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ি 3000 RPM লিমিট করে দিছে, খুব একটা ভাগতে চাচ্ছে না, নকিং হচ্ছে একবার দুইবার। সিআরভি ওন করা যে কি পরিমাণ ঝামেলার একটা জিনিস, জাস্ট বিকজ অফ দ্য ফুয়েল কোয়ালিটি ইন বাংলাদেশ। আচ্ছা, এখন আসি যে আর একটা ওয়ে আছে যেটাতে বোঝার যে ফুয়েল কোয়ালিটি ভালো না খারাপ। এই জিনিসটাকে বলা হচ্ছে কনডেনসেশন, বা আপনার ফুয়েলের মধ্যে পানি কতখানি জমে যাচ্ছে। এই কনডেনসেশনটা হয়ে ফুয়েলের সাথে যেটা হয়, দুইটা জিনিস হইতে পারে। একটা জিনিস হচ্ছে যে আপনার যদি কনডেনসেশনটা খুব বাজেভাবে হয়, তখন দেখা যায় যে একটা পানির লেয়ার ক্রিয়েট হয়ে যায়, অ্যান্ড তখন দেখা যায় যে ওই লেয়ারটা যদি একবারে পিস্টেন্সের মধ্যে পড়ে, তখন হচ্ছে আপনার পিস্টেন্স, এটাকে হাইড্রোলকিং বলে, হাইড্রোলকিং হয়ে পিস্টেন্স ভেঙে বের হয়ে যায়। এরকম একটা ইনসিডেন্ট আমি দেখছিলাম একটা হন্ডা ইনসাইটের সাথে হয়েছে, জাস্ট বিকজ অফ দ্য ব্যাড ফুয়েল কোয়ালিটি। এটা আসলে যার সাথে হয়েছে মেবি তার লাক অনেক খারাপ ছিল। বাট নর্মালি যেটা হয় যে আপনার এই কনডেনসেশনটা আস্তে আস্তে আপনার ইঞ্জিন অয়েলের সাথে মিশতে থাকে, রাইট? সো আপনারা খেয়াল করবেন যে ইঞ্জিন অয়েল কিন্তু কখনো বাড়ার কথা না। এটা যেরকম আছে একদম সেরকম একটা লেভেলে থাকার কথা। যদি বাড়ে, এত স্লাইট পরিমাণে বাড়বে যে আপনি নোটিস করতে পারবো না, হ্যাঁ। বাট আপনার যখন এরকম কনডেনসেশন থাকে কোনো ফুয়েলে, যদি আমি স্পেসিফিক্যালি বলি, আমি এই জিনিসটা যেটার সাথে এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের সিএসডির যেই ফুয়েল ছিল। এটা আজকের কথা না, যদিও 1 বছর আগের কাহিনী। বাট অনেকেই আমার ওই ভিডিওতে কমেন্ট করছে যে হ্যাঁ, তারাও এই সিএসডি ফুয়েলে দেখতে পারছে যে আপনার এরকম কনডেনসেশন হয় এবং ইঞ্জিন অয়েলের বা মোবিলের লেভেল বেড়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, হ্যাঁ। সো এই জিনিসটা যখন হয়, আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে যেটা বলে তেলের সাথে পানি মিশায়, নট এক্স্যাক্টলি দ্যাট। তেলের সাথে আসলে পানি মিশানো যায় না, বাট ওই পানির লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাতাস থেকে আপনার কনডেনসেশন হয়ে আপনার হচ্ছে পানি জমতে থাকে, হ্যাঁ। সো এরকম জায়গা থেকে যদি কখনো লেটসে আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর একটা স্পেসিফিক একটা ইয়ে থেকে আপনি তেল নিচ্ছেন, হ্যাঁ, তো তখন যদি আপনি দেখেন যে 4000 কিলোমিটার পর যদি আপনি আবার অয়েল চেঞ্জ করেন, তখন দেখেন যে আস্তে আস্তে আপনার ইঞ্জিন অয়েলের লেভেল বেড়ে যাচ্ছে, তার মানে ওই ফুয়েল পাম্পের অয়েল খুবই খারাপ। এখন সব ফুয়েল পাম্পের তো আসলে আমার এরকম একবার করে টেস্ট করার মানে পসিবল না। আমি কারেন্টলি যেই দুইটা মোটামুটি সিওরিটি দিতে পারবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্লিনের ফুয়েল স্টেশন। ক্লিন ফুয়েল স্টেশন থেকে আমি যতবারই তেল নিছি, একবারও কনডেনসেশনের সমস্যা হয় নাই, অ্যান্ড গাড়ির ফুয়েল মাইলেজ অ্যান্ড দ্য ওভারঅল পারফরমেন্স ইজ ভেরি গুড, হ্যাঁ। সো এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আর নকিংও এখন পর্যন্ত একবারও হয় নাই। আর যদি আমরা ইয়ের কথা বলি, সুমাত্রা যেটা হচ্ছে আপনার কালশিতে পড়ে ইসিবি থেকে ডিউএইচএস আসার পথে, তখন হচ্ছে ওইখানে যে সুমাত্রা যেই ফুল স্টেশনটা আছে, ওইটা আমি যদি অনেক টান হয়ে যায়, তখন আমি ওইখান থেকে রিফিল করি, তাছাড়া আসলে ওইখান থেকে রিফিল করা হয় না। আচ্ছা, সো এইটা গেল যে আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন যে কোন ফুয়েল স্টেশন হচ্ছে অ্যাকচুয়ালি ভালো আর কোন ফুয়েল স্টেশন খারাপ। এবার আসি যে যদি খারাপ ফুয়েল পড়ে, তাহলে আপনি কি করতে পারবেন, হ্যাঁ। সো যদি এরকম হয় যে খারাপ ফুয়েল নিতেই হচ্ছে, লেটসে আপনি হন্ডা সিআরভি চালাচ্ছেন অ্যান্ড আপনি ঢাকার বাইরে গেছেন, অ্যান্ড আপনাকে এখন খারাপ ফুয়েল নিতেই হবে, কোনো কিছু করার নাই, তখন যেটা আমি রেকমেন্ড করব, যাদের এরকম গাড়ি আছে হন্ডা সিআরভি বা যেই গাড়ি ডিরেক্ট ইনজেক্টেড টার্বোচার্জার আছে, তারাই অকটেন বুস্টার অ্যাটলিস্ট একটা হইলেও যেন গাড়িতে রাখেন, হ্যাঁ। এটা আপনাদের ইঞ্জিনের সেফটির জন্যই। তো সেটা দেখা যাবে যে যখন এরকম খারাপ ফুয়েল পড়বে, তখন তো আপনি ইনিশিয়ালি বুঝবেন না, বাট আপনি চালাতে যে কিছুক্ষণ পর টের পাইলেন যে হ্যাঁ, আপনার ফুয়েলের অবস্থা খুবই বাজে, তখন আপনি যেটা করতে পারবেন যে ওই গাড়ি থামায় দেন অকটেন বুস্টারটা ইউজ করে দেন আপনি আবার গাড়ি চালাতে পারবেন, রাইট? আচ্ছা, সো এই অকটেন বুস্টারের কাহিনীটা হচ্ছে, এটা কিন্তু সব গাড়িতে দরকার হয় না, সব সিনারিওতেও দরকার হয় না। আমি অনেককেই দেখছি বা নোটিস করছি যে তারা ফুয়েল ঢালার পরেই তারা 800-900 টাকার অকটেন বুস্টার ঢেলে নিচ্ছে, যদিও তাদের গাড়িতে দরকার নাই বা তাদের গাড়িতে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় না, হ্যাঁ। এই জিনিসটা করা আসলে ওয়ান টাইপ অফ টাকা ওয়েস্ট, কারণ এটা আসলে আপনার কোনো দিক দিয়ে হেল্প করতেছে না। সো লেটস সে আপনার যদি কখনো ফুয়েল ইস্যু না হয়, আপনার কিন্তু অকটেন বুস্টারটা কখনোই কোনো দিক থেকেই দরকার নাই, হ্যাঁ। সো দ্য অনলি টাইম আপনার অকটেন বুস্টার লাগবে যখন আপনার ফুয়েল অ্যাকচুয়ালি খারাপ পড়ছে, বাট যদি খারাপ না পড়ে, ডোন্ট ইউজ ইট, ইটস জাস্ট এ ওয়েস্ট অফ মানি, হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে হাউ টু অ্যাভয়েড গেটিং ব্যাড ফুয়েল ফ্রম এনি স্টেশন। এটা হচ্ছে জাস্ট একটা জেনারেল রুল। সো লেটস সে অনেকের কমপ্লেইন থাকে যে তারা ক্লিন ফুয়েল স্টেশন থেকেও খারাপ ফুয়েল পাইছে, রাইট? এটা হইতেই পারে। এখন এটা কেন হয় সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। সো নর্মালি যেটা হয় যে আপনার যখন একটা ট্রাকে করে আপনার ফুয়েল নিয়ে আসতেছে, সেটার সাথে কিছু অ্যামাউন্ট অফ, যেটা বললাম, কনডেনসেশন হয়, কিছু অ্যামাউন্ট অফ ময়লা থেকে যায়,
থাকতেই পারে। এখন যখন আপনার ফুয়েলটা আনলোড করতেছে মাটির নিচে যে বড় রিজার্ভারগুলো থাকে সেখানে যখন আনলোড করতেছে তখন দেখা যাচ্ছে যে ওই পুরা ফুয়েলের যেই স্রোতটা সেটা এসে কিন্তু নিচে, লেটস সে ওই মাটির নিচে রিজার্ভারটার মধ্যেও কিছু একদম তলায় পড়ে আছে কিছু ময়লা। তো যখন নতুন করে আনলোড করতেছে তখন কিন্তু ওই তলার ময়লাগুলো উঠে সব কিছু একসাথে মিক্স হয়ে যাচ্ছে। এর পরপর যদি কেউ যে সাথে সাথে আপনি রিফিল করেন, আপনার ইঞ্জিন অয়েল মানে আপনার ফুয়েল খারাপ পড়বে, এটাই স্বাভাবিক। এখন এটা অ্যাভয়েড করবেন কীভাবে? এইটা অ্যাভয়েড করবেন হচ্ছে নর্মালি মানুষ যখন ফুয়েল নেয় ইউজুয়াল টাইম, লেটস এই সকালবেলা বা হচ্ছে আপনার নর্মাল দুপুরের দিকে অফিস শেষ করে বা যখন আর কি মোটামুটি বিজি থাকে তখন ট্রাই করবেন আপনারা ফুয়েল নিতে। অনেকে আছে রাত 3টার সময় যে ফুয়েল নেয় অথবা হচ্ছে ভোরবেলা যে ফুয়েল নেয়, এগুলো অ্যাকচুয়ালি একটু বেশি এক্সেসিভ। কাজ এই জিনিসটা করতে গেলে যেটা বললাম, হইতেই পারে তারা মাত্র তাদের ফুয়েল আনলোড করছে অ্যান্ড আপনার সব থেকে ময়লা ফুয়েলটাই এখন আপনার হচ্ছে ট্যাঙ্কিতে পড়তেছে। অনেকের একটা অভ্যাস আছে যে কখনোই সে ফুল ট্যাঙ্কি আপনার ফুয়েল নেয় না, অলওয়েজ হচ্ছে 500 টাকার ফুয়েল নেয় অথবা 1000 টাকার ফুয়েল নেয়, দেন হচ্ছে আপনার করে দেয়, কি বলে চালায়, দেন আবার 500 টাকার ফুয়েল নেয়। এই জিনিসটা কখনোই করা উচিত না। আপনার যেটা বললাম ফুয়েলের সাথে কিন্তু কনডেনসেশন হয়। হ্যাঁ, এখন আপনি যদি অলওয়েজ হাফ ট্যাঙ্কি ফুয়েল রাখেন এরকম একটা সিচুয়েশনে থাকেন, তখন যেটা দেখা হবে যে আপনার ট্যাঙ্কির উপরের দিকে কনডেনসেশন হচ্ছে, মানে হচ্ছে পানির ড্রপস জমা হচ্ছে, সেই পানিটা কিন্তু আস্তে আস্তে রাস্টে পরিণত হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি মোটামুটি একটা হ্যাবিট রাখেন যে আপনি যখন তেল নেবেন যখন একদম নিচের দিকে চলে আসে তখন আপনি ফুল ট্যাঙ্কি করে তেল নিচ্ছেন, হ্যাঁ, তখন আপনার ট্যাঙ্কিটা যখন একদম ফুল পর্যন্ত ভরতেছেন তখন কিন্তু আপনার ওই রাস্ট হওয়ার টেন্ডেন্সিটা আর থাকতেছে না। কারণ আপনার অকটেন বা গ্যাসোলিন যেটা, এটা কিন্তু অনেক ভালো একটা সলভেন্ট, এটা কিন্তু আপনার রাস্ট বা কোনো কিছুকে আপনার করে ফেলতে পারে, মানে আর কি ডিজলভ করে ফেলতে পারে, এটাকে কিন্তু আপনার হইতে দেয় না। আবার অনেকে ফুল ভরতে যেয়ে দেখা যায় যে লেটস সে আপনি টাকা দিয়ে ক্যাশ দিয়ে পে করবেন, আপনি ট্যাঙ্কি ফুল করছেন, ফুল করার পর কিন্তু একটা ক্লিক হয় আপনার যে গানটা থাকে সেটাতে, ক্লিক হওয়ার পরে মানুষ এরপরও ঝাঁকায় ঝাঁকায় তারপর হচ্ছে আপনার এক্সট্রা করে ফুয়েল ভরে। এটা অনেকেই করে যে লেটস সে 5 টাকা বা 2 টাকা বাঁচানোর জন্য। এই জিনিসটা করেন না। এই জিনিসটা সিস্টেমটা রাখাই হয়েছে যেন ফুয়েল একটা জায়গা পর্যন্ত আসার পর যেন আপনার ওই নজলটা বন্ধ হয়ে যায়, যাতে আপনার এক্সট্রা ফুয়েল না ঢুকে। কিছু গাড়ি আছে যেটা আপনারা খেয়াল করবেন, গ্যারেজে রাখলে সেই গাড়ি থেকে আপনার তেলের গন্ধ বের হয় এবং সেটা খুবই ডেঞ্জারাস। গন্ধ কিন্তু গন্ধ না, এটা জাস্ট কিন্তু আপনার সেই গ্যাসোলিনের ভেপারটা বের হচ্ছে, আর এটাতে আগুন লাগলে কিন্তু আসলেই বড় সড়ো দুর্ঘটনা হইতে পারে। হ্যাঁ, সো এই জিনিসটার জন্য একটা আলাদা একটা সিস্টেম থাকে, তেলের যেখানে ঢাকনাটা শেষ হয় তার ঠিক পাশ দিয়ে একটা নজল যায়, যেটা হচ্ছে একটা কার্বন ফিল্টারের মতো থাকে, যার মধ্যে দিয়ে ওই গ্যাসটা হয়, দেন গ্যাসটা বের হইতে পারে না অ্যাটমসফিয়ারে। বাট আপনারা যদি এরকম প্রত্যেকবার এরকম ঝাঁকায় ভরতে থাকেন, যেটা হবে যে ওই কার্বন ফিল্টারটা তেলে আস্তে 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 ভিজে 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 নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ওইটা যদি আপনি চেঞ্জ করতে চান, এইটা যা তাও কথা না, এই জিনিসটার দাম লাখ টাকার উপরে হয়। সো হ্যাঁ, এটা যদি আপনি চেঞ্জ করতে চান তখন আপনার আসলে অনেক টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ, সো এই জন্য কখনোই ফুয়েল ট্যাঙ্ক ফুল ভরার পরে আরও বেশি করে ভরবেন না, আবার সব সময় খালিও রাখবেন না। খালি রাখার দিকে যদি আমরা আসি, যে ফুয়েল ট্যাঙ্ক অনেকে আছে একদম লাস্ট 5 কিলোমিটার থাকার পর মানে রেঞ্জে যখন দেখায় তখন সে রিফুয়েল করতেছে। এই জিনিসটা করা একটু অ্যাভয়েড করবেন, বিকজ লেটস সে আপনার ট্যাঙ্কে কোনো এক সময় খারাপ ইঞ্জিন অয়েল মানে খারাপ ফুয়েল পড়ছে, রাইট? এখন খারাপ ফুয়েল পড়ার পরে যেটা হয়েছে যে ওই ময়লাটা একদম ট্যাঙ্কির নিচে জমে আছে। তো যেহেতু এটা ফুয়েল ট্যাঙ্কের একদম নিচে পড়ে আছে, ওইটা কিন্তু আপনার যে ফুয়েল পাম্পটা থাকে সেটাতেও লাগতেছে না এবং আপনার সিস্টেমের মধ্যেও ঢোকা ট্রাই করতেছে না। বাট আপনি যখন বারবার এই জিনিসটা রিপিট করবেন যে একদম লাস্টে যাওয়ার পর হচ্ছে আপনি ফুয়েল ভরতেছেন, ফুয়েল পাম্পটা কিন্তু এক্স্যাক্টলি পুরাটা সাবমার্জ থাকে, মানে একদম নিচের দিকে থাকে, বাট ওটা এরকম ভার্টিক্যালি স্ট্যান্ড করানো থাকে। সো আপনি যদি একদম কমায় নেন, আপনার ফুয়েল পাম্পের মধ্যে বাতাস ঢুকে অ্যান্ড দেন ওইটা ড্যামেজ হয়, অ্যান্ড যে ময়লাটা থাকে সেটাও ফুয়েল পাম্পে ঢোকা ট্রাই করে, দেন আপনার ফিল্টারটা তাড়াতাড়ি ময়লা হয়। ওভারঅল এটা কখনই করা উচিত না। লাস্টের দিকে যখন চলে আসবে, লেটস সে 1/4 থাকতে আপনি নেক্সট তেল ভরে ফেলান, সমস্যা নাই তো, রাইট? সো এই প্র্যাকটিসগুলো যদি আমরা সবাই একটু মেনটেন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের যেই সেন্সিটিভ গাড়িগুলো, জার্মান কার্স বা আপনার হন্ডার যেই ডিরেক্ট ইনজেক্টেড টার্বোচার্জ যে গাড়িগুলো আছে, এগুলো কিন্তু আমরা ইজিলি মেনটেন করতে পারতেছি। হ্যাঁ, সো দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড আশা করি আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ। এরকম টেসলার মতো না, বাই দ্য ওয়ে।